আসসালামু আলাইকুম। আজ কথা বলবো অত্যন্ত কমন একটি সমস্যা নিয়ে, রেস্টলেস লেগ সিনড্রোম। কঠিন শোনাচ্ছে। মূলত আমাদের সমাজে ৫ থেকে ১০% মানুষের একটি কমপ্লেইন থাকে, রাতের বেলা শুতে গেলে পা কামড়ায়, পা চাবায়, পায়ে ব্যথা করে, শুতে পারেন না। মূলত সন্ধ্যার পর থেকে এই সমস্যাটি আস্তে আস্তে বাড়তে থাকে। যখন কেউ হয়তো বিছানাতে শোবার আগে টিভি দেখছেন, পেপার পড়ছেন, এই সমস্যাটি তখন অনুভব করছেন। আবার যখন শুতে যাচ্ছেন তখন দেখা যাচ্ছে এই সমস্যাটি বাড়ছে। এই সমস্যাটিকে বলা হয়ে থাকে রেস্টলেস লেগ সিনড্রোম। খুব আনকমন কোনো সমস্যা নয়। প্রতি ১০ থেকে ৫০ জন মানুষের ভেতরে একজনের এই সমস্যাটি রয়েছে। কেন হয়ে থাকে? দেখুন, অধিকাংশ ক্ষেত্রে এর কারণ নির্দিষ্ট কারণ জানা যায়নি। সেটিকে আমরা বলে থাকি অজানা বা ইডিওপ্যাথিক। এই অজানার ক্ষেত্রে দেখা যাচ্ছে গবেষণা করে বংশগত কিছু প্রভাব রয়েছে। কিছু পার্টিকুলার জিনে প্রবলেম থাকলে আমাদের ব্রেইনের নির্দিষ্ট একটি জায়গাতে আয়রন মেটাবলিজম হ্যাম্পার হলে এই সমস্যাটি হতে পারে। তার বাইরে সচরাচর যে কারণগুলো হয়ে থাকে, সবথেকে গুরুত্বপূর্ণ একটি কারণ হলো আয়রনের ঘাটতি। আপনারা শুনলে অবাক হবেন, আমাদের ধারণা যে আয়রন ঘাটতি হলে কেবলমাত্র সম্ভবত রক্তশূন্যতাই হয়ে থাকে। রক্তশূন্যতা হতে পারে, তবে এই রেস্টলেস লেগ সিনড্রোম এই সমস্যাটি হতে পারে। দ্বিতীয় যে কারণটি বলা হয়ে থাকে, কিডনির প্রবলেম হয়েছে কিনা। দীর্ঘমেয়াদী কিডনি রোগ, যেটিকে আমরা মেডিকেলের ভাষায় বলে থাকছি সিকেডি, এই সমস্যাটি হলেও আরএলএস আপনার ক্ষেত্রে উপস্থিত হতে পারে। তার বাইরে কিছু কারণ যদি আমরা বলি, কিছু লবণের ইমব্যালেন্স, আমাদের শরীরে বেশ কিছু ধরনের লবণ থেকে থাকে, যেমন সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম। বিশেষ করে দেখা যায় যে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এই রক্তগুলোর সমস্যা হলে বা তারতম্য হলে, বিশেষ করে ঘাটতি হলে আরএলএস এই সমস্যাটি আসতে পারে। তার বাইরে যদি আমরা বলে থাকি, কিছু ওষুধ রয়েছে। সেই ওষুধগুলো কখনো কখনো আমরা খুব কমনলি ইউজ করে থাকি অ্যালার্জি জনিত ওষুধ, যেটিকে আমরা বলে থাকি অ্যান্টিহিস্টামিন। সেই ধরনের ওষুধ সেবন দীর্ঘমেয়াদে করলে এমনটি হতে পারে। ডিপ্রেশনের জন্য আমরা কিছু কখনো কখনো মুড এলিভেটর ইউজ করে থাকি, তাদের ক্ষেত্রে এই সমস্যাটি হতে পারে। এই সমস্যাটির ক্ষেত্রে যদি আমরা বলে থাকি, আরেকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে নারী না পুরুষ। বিজ্ঞানের গবেষণাগুলো, বিশেষ করে রোগ কেন্দ্রিক যে গবেষণাগুলো, তারা সবসময় চেষ্টা করে কোন সমস্যাটি, কোন রোগটি কোন জেন্ডারে বেশি প্রকট। আরএলএস এর ক্ষেত্রে দেখা যেতে থাকে ফিমেলদের ক্ষেত্রে আউট নাম্বার করছে মেলকে 2:1, অর্থাৎ একজন পুরুষ যদি সমাজে আক্রান্ত হয়ে থাকেন, 2 জন নারী আক্রান্ত হবেন। নারীদের ক্ষেত্রে বেশি হয়ে থাকে সমস্যাটি। প্রেগন্যান্সিতে আরএলএস এর প্রকোপটি বেড়ে যায়। এখানে হরমোন জনিত কিছু ফ্যাক্টর তার পিছনে দায়ী রয়েছে। এই আরএলএস আপনারা জেনে অবাক হবেন, কারো কারো ক্ষেত্রে এতটাই তীব্র হয়ে যায় যে তিনি রাতে ঘুমাতে পারেন না, বিছানায় যেতে পারেন না। বিছানায় গেলেই ওনার কাছে মনে হতে থাকে আমি উঠে 2 কদম হাঁটি। তারপরে হাঁটলে সারপ্রাইজিংলি রোগী যখন বিছানা থেকে নেমে হাঁটতে শুরু করেন, তার এই উপসর্গটি কিছুটা কমে আসে। ইন্টারেস্টিংলি এই সমস্যাটি মূলত আমরা বলেছি পায়ে হয়ে থাকে, এবং সমস্যাটির নামও তাই, রেস্টলেস লেগ সিনড্রোম। যখন রোগটি অনেক বেড়ে যায়, তখন এটি শরীরের ঊর্ধ্বাংশে অংশগুলোকে আক্রমণ করতে পারে, হাতকে আক্রমণ করতে পারে, এবং কেবলমাত্র রাতে বেলা উপসর্গগুলো না এসে দিনে বেলাও এই উপসর্গগুলো আসতে পারে। আরএলএস এর ক্ষেত্রে আমরা চিকিৎসকরা কিছু স্কোর করে বুঝে নেই কার ক্ষেত্রে আরএলএসটি কতটুকু তীব্র, সেই অনুযায়ী কিন্তু ওষুধের ব্যবস্থা রয়েছে। একটি স্কোরিং সিস্টেম আছে, সেখানে আমরা এই উপসর্গগুলোকে 0 থেকে 40 এই স্কেলের ভিতরে ভাগ করি। যে 20 বা তার উপরে থাকলে এটাকে আমরা বলে থাকি তীব্র বা বেশ তীব্র। তাদের ক্ষেত্রে চিকিৎসা একটু বেশি করে হয়তো করা লাগতে পারে, এবং রোগীকে কাউন্সিলিং এর সাথে প্রয়োজন হতে পারে। আর তার নিচে হলে চিকিৎসা করা বেশ সহজেই করা যেতে পারে। আরএলএস এর সাথে ভবিষ্যতে কোনো রোগের যোগসূত্র রয়েছে কিনা এটি নিয়ে গবেষণা চলছে, তবে বিজ্ঞানীরা ধারণা করছেন এই আরএলএস এর সাথে ব্রেইনের কিছু রোগের ভবিষ্যতে হতে পারে সেরকম কিছু যোগসূত্র তারা খুঁজে পেয়েছেন। আরএলএস নিয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানবার থাকে, আপনি কমেন্ট সেকশনে বা ইনবক্সে জানাতে পারেন, আমরা উত্তর দেবার চেষ্টা করব। ধন্যবাদ।